নির্বাচনে পরাজিত হলেও ভুলে যাবেন না পশ্চিম বাংলার বিরাট সংখ্যক মানুষ বামপন্থীদের সমর্থন করেছে। গ্রামে গ্রামে শহরে শহরে লাল ঝান্ডা উঠছে। সেই লাল ঝান্ডার সম্মান আপনাদের রক্ষা করতে হবে। সবাই মিলে আমাদের সম্মান রক্ষা করতে হবে। বইপত্র ঠাসা একটা 2 কামরার ফ্ল্যাট, দেওয়ালে ঝোলানো রবীন্দ্রনাথ, মোনালিসা, কার্ল মার্কস, লেনিন, চে গুয়েভারার ছবি। ছোট্ট ঘরে একটা সিঙ্গেল বেড আর পড়ার চেয়ার টেবিল, সেখানে রাখা অনেক বই। এই তার ছিমছাম বামপন্থী জীবন। রাজনীতির বাইরে নেশা বলতে সাহিত্য চর্চা, সিনেমা, নন্দন আর ধূমপান। শরীর যখন সায় দেয় না, সাহিত্য আর জ্ঞানচর্চা একেবারে কমে যায়, তখন প্রতিদিনের সংবাদপত্র তাকে পড়ে শোনান স্ত্রী মীরা ভট্টাচার্য। তিনি পশ্চিমবঙ্গের 11 বছরের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। 1944-এর 1 মার্চ উত্তর কলকাতায় জন্ম, যদিও বাবা নেপালচন্দ্র ভট্টাচার্যের পৈতৃক বাড়ি ছিল বাংলাদেশে। শ্যামবাজারের শৈলেন্দু সরকার বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর বাংলা নিয়ে স্নাতক স্তরে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন বুদ্ধদেব। বাংলার চিরকিশোর বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন তার সম্পর্কে কাকা। তাই সাহিত্যপ্রীতি ও সমাজ সংস্কারের বৈপ্লবিক তাগিদ তার মধ্যে ছিল স্বভাববশতই। বিপন্ন জাহাজের এক নাবিকের গল্প, চিলিতে গোপনে, এই আমি মায়াকোভস্কি, নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যুর মতো অনেক বিদেশি বই তিনি অনুবাদ করেন। স্কুল ও কলেজ জীবনে তিনি ছিলেন একজন এনসিসি ক্যাডেট। প্রবল জনদরদী মনোভাব থাকায় কলেজ জীবনে ছাত্র রাজনীতির মাধ্যমেই 1966-তে সিপিআইএমে তিনি যোগ দেন। বাংলায় স্নাতকোত্তীর্ণ হওয়ার পর পেশাগতভাবে একজন স্কুল শিক্ষক হিসেবে নিযুক্ত হন। 1959 থেকে 1966-র খাদ্য আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন তরুণ বুদ্ধদেব। শুধু দেশের ভিতরের সমস্যা নিয়েই তিনি সরব ছিলেন না। সেই সময় ভিয়েতনাম থেকে মার্কিন সাম্রাজ্যবাদ যখন থাবা সরাতে চাইছে না, সেই আন্দোলনেও সোচ্চার ছিলেন এই কমরেড। ক্রমশ দলের গুরুত্বপূর্ণ নানা দায়িত্ব আসতে থাকে তার কাঁধে। 1968 থেকে 1981 পর্যন্ত বুদ্ধদেব সিপিআইএমের যুব সংগঠন ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন বা ডিওয়াইএফের সেক্রেটারি ছিলেন। সেই সময় থেকেই তার পথনির্দেশক ছিলেন কিংবদন্তি বামপন্থী নেতা প্রমোদ দাশগুপ্ত। পরবর্তীতে 1972-এ বুদ্ধদেব সিপিআইএমের রাজ্য কমিটিতে নির্বাচিত হন এবং 1982-তে রাজ্য সচিবালয়ের অন্তর্ভুক্ত হন। 1977 থেকে 1982 পর্যন্ত তিনি ছিলেন কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক। তবে 1987-তে যাদবপুরের বিধানসভা প্রার্থী হিসাবে নির্বাচিত হয়ে প্রথম রাজ্য প্রশাসনে যোগদান করেন। তথ্য ও সংস্কৃতি মন্ত্রক সামলানোর পাশাপাশি স্বল্পকালের জন্য রাজ্য নগরোন্নয়ন ও পর্যটন দপ্তরও তার অধীনেই ছিল। তবে পরবর্তীতে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সাথে বুদ্ধদেবের মতানৈক্য হয়। তাছাড়া সেই সময় রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় 1993-এ বুদ্ধদেব পদত্যাগ করেন, যদিও কয়েক মাস পর তিনি পুনরায় মন্ত্রিত্ব গ্রহণ করেন। এরপর মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বার্ধক্যজনিত কারণে নানা সমস্যা দেখা দিলে 1996-তে বুদ্ধদেব পুলিশ ও স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বভার গ্রহণ করেন এবং 1999-তে তিনি পশ্চিমবঙ্গের উপমুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হন। শেষে জ্যোতি বসু পদত্যাগ করলে 2000 সালের 6ই নভেম্বর বুদ্ধদেব মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করেন। 2001 ও 2006 সালে পরপর দুবার বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে বুদ্ধদেব তার মুখ্যমন্ত্রিত্ব বজায় রাখেন। এই সময় পূর্ব প্রচলিত বামপন্থী চিন্তাধারার বাইরে গিয়েও রাজ্যের উন্নতি সাধনে উদ্যোগী হতে তাকে দেখা যায়। আইটি অ্যান্ড সার্ভিস সেক্টরে নতুন নতুন বিনিয়োগের ব্যাপারে তিনি সচেষ্ট হন। শুধু তথ্য প্রযুক্তির ক্ষেত্রেই নয়, রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক উন্নতির জন্য তিনি দেশ ও বিদেশের বিভিন্ন শিল্পপতিদের আহ্বান জানান। এই সময় সিঙ্গুরে টাটা কোম্পানি দেশের সবচেয়ে সস্তা গাড়ি তৈরির কারখানা এবং শালবনীতে জিন্দাল গ্রুপ ভারতের সবচেয়ে বড় ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট তৈরির পরিকল্পনা করে। এছাড়া রাসায়নিক গবেষণা ও উৎপাদনের জন্য নন্দীগ্রামে একটি কেমিক্যাল হাব তৈরির পরিকল্পনা করা হয়, কিন্তু জমির অভাবে পরে তা নয়াচরে স্থাপনের পরিকল্পনা করা হয়। রাজ্যের আর্থিক উন্নতির এই উদ্যোগগুলি বুমেরাং হয়ে যায় বুদ্ধদেব তথা বাংলার বামপন্থী সরকারের জন্য। 2006 সালে ভারতের সুপ্রিম কোর্ট বাংলার মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বামপন্থী মন্ত্রীদের বিরুদ্ধে নোটিশ জারি করে যে পশ্চিমবঙ্গ সরকার কলকাতার সল্টলেকে আইটি হাব বানানোর জন্য অনৈতিকভাবে জমি অধিগ্রহণ করেছে। বুদ্ধদেবের পশ্চিমবঙ্গের এই শিল্পায়নের প্রচেষ্টাকে রাজনৈতিক হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস, এসইউসিআই ও ভারতের জাতীয় কংগ্রেস তীব্র বিরোধিতা শুরু করে। সিঙ্গুরে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে এই দলগুলি আন্দোলন চালাতে থাকে।
আর এক্ষেত্রে বেনজির প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেস। সিঙ্গুরে টাটা গোষ্ঠীর মাধ্যমে দেশের সবচেয়ে সস্তা গাড়ির ও আনুষঙ্গিক শিল্প গড়ে তোলার জন্য মোট 1000 একর জমি রাজ্য সরকার বরাদ্দ করেছিল। বিনিময়ে জমির দাম বাবদ টাকা ছাড়াও প্রত্যেক জমির মালিকের পরিবারের অন্তত একজনকে নতুন কারখানায় কর্মসংস্থানের ব্যবস্থা সরকার ও টাটা গোষ্ঠী করতে চেয়েছিল। কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতিবাদের পাশাপাশি স্থানীয় কৃষকরাও আপত্তি জানাতে শুরু করে। আর এই নিয়েই শুরু হয় এক তীব্র আন্দোলন, যাতে নেতৃত্ব দেন তৎকালীন প্রধান বিরোধী রাজনৈতিক দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্প ও বাণিজ্য মন্ত্রীকে আন্দোলনকারীরা কালো পতাকা দেখায়। আন্দোলন ভয়াবহ রূপ গ্রহণ করলে রাজ্য সরকার র্যাব ও পুলিশ দিয়ে তা নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায়। বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সিঙ্গুরে যাওয়ার পথে আটকানো হলে কলকাতায় ধর্মতলায় 26 দিনের জন্য তিনি অনশন করেন। পরিস্থিতি উত্তাল হয়ে ওঠায় 2008 সালের 3রা অক্টোবর টাটা মোটরস গাড়ি কারখানার পরিকল্পনা ত্যাগ করে বাংলা ছাড়তে বাধ্য হয়। একইভাবে নেতাই ও নন্দীগ্রামে রাসায়নিক শিল্পের বিরুদ্ধেও তীব্র প্রতিবাদী আন্দোলন সংগঠিত হয়। নন্দীগ্রামে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের জন্য বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার তীব্র সমালোচনার মুখে পড়ে। তার পরামর্শদাতা ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও এর তীব্র নিন্দা করেন। সেই সময় বিরোধী দলগুলি ছাড়াও বামপন্থী জোটের অন্তর্গত ভারতের কমিউনিস্ট পার্টি, ভারতের বিপ্লবী সমাজতান্ত্রিক দল এবং ফরওয়ার্ড ব্লকও মন্ত্রিত্ব থেকে সরে যাওয়ার হুমকি দেয়। বুদ্ধদেব ভট্টাচার্য নিজেও গুলি চালানোর জন্য দুঃখ প্রকাশ করেন। তবে তিনি এও বলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এছাড়া অন্য কোনো উপায় তখন ছিল না। নন্দীগ্রামে তখন আইন শৃঙ্খলার এত অবনতি হয় যে কয়েক মাসের জন্য শত শত গ্রামবাসী গ্রামের বাইরে একটি রাষ্ট্রীয় ত্রাণ শিবিরে আশ্রয় গ্রহণ করেন। পুলিশ ও প্রশাসনকে এলাকায় প্রবেশ করতে না দেওয়ার জন্য রাস্তা খুঁড়ে পথ অবরোধ করা হয়। এই সময় দল যদিও সম্পূর্ণভাবে বুদ্ধদেবের পাশেই ছিল, কিন্তু এই আন্দোলনগুলির নেতিবাচক ফল শুরু হয় 2009-এর লোকসভা নির্বাচনেই। এরপর 2011-র বিধানসভা নির্বাচন। 16,684টি ভোটে তৃণমূল কংগ্রেসের মনীশ গুপ্তর কাছে বুদ্ধদেব হেরে যান। এই মনীশ গুপ্ত কিন্তু একসময় রাজ্যের বামপন্থী সরকারেরই মুখ্য সচিব ছিলেন। সে বছর সিপিআইএম 294টি বিধানসভা আসনের মধ্যে মাত্র 62টি আসন লাভ করে। 2011 সালের 13ই মে বুদ্ধদেব মুখ্যমন্ত্রীর পদ ত্যাগ করেন। 2012 সালেও দলের পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটিতে সদস্য হিসাবে বুদ্ধদেব ভট্টাচার্যকে বহাল রাখা হয়েছিল। 2015 সালে বিশাখাপত্তনমে আয়োজিত দলীয় কংগ্রেসে তিনি এই সকল পদ ত্যাগ করেন। এরপর রাজ্য কমিটি এবং রাজ্য সচিবালয়ের সদস্য থাকার জন্য তাকে রাজি করানো হয়েছিল। তবে 2018 সালে ক্রমাগত অসুস্থতার জন্য তিনি সেই পদও ত্যাগ করেন। 2019-এ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটি মেগা র্যালিতে যোগ দেওয়ার জন্য তাকে আহ্বান জানানো হয়, কিন্তু শ্বাসকষ্টের কারণে তিনি মঞ্চে উপস্থিত হতে পারেননি, গাড়িতেই বসেছিলেন। 2022-এর জানুয়ারিতে কেন্দ্র সরকার বুদ্ধদেবকে ভারতের 3য় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ প্রদান করলে তিনি তা প্রত্যাখ্যান করেন এবং বলেন যে তাকে এই বিষয়ে বিশেষ কিছুই জানানো হয়নি। সাদামাটাভাবে গোটা জীবন কাটিয়ে এসে শেষ দিনগুলিও বালিগঞ্জের 2 কামরার ছোট্ট ফ্ল্যাটে অনাড়ম্বরেই কাটালেন পশ্চিমবঙ্গের 7ম মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।